কিন্তু জাতীয়তাবাদের সংজ্ঞা নির্ধারণে শেখ মুজিবুর রহমান ভুল করেছিলেন, তার শিরোনাম দিতে ভুল করেছিলেন। আমাদের দেশ যারা পরিচালনা করছেন তারা অন্যের হয়ে পরিচালনা করছেন, তাদের খুঁটির জোর অন্য জায়গায়। আমাদের মূল দায়িত্বটা হচ্ছে আমরা এই দেশটাকে ভালোভাবে নির্মাণ করব। ভোট না দেওয়ার যে মানুষের যে বেদনা, সে বেদনাকেও আপনারা উপহাস করেছেন পিআর এর কথা বলে। গণভোটের প্রশ্ন আসলো, সবাই রাজিও হলেন। এখন বাস্তবায়ন নিয়ে নভেম্বর না ওই দিন, এটা কেন ভাই? জিয়া আর্কাইভের সাথে যারা জড়িত আমি মনে করি প্রত্যেকেই বিশিষ্ট জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেইন্টার, চিত্র শিল্পী, অঙ্কন শিল্পী, এরা মিলেই এটার সাথে জড়িত আছে এবং এটা একটি টেকনিক্যাল বিষয়। আর্কাইভ এখানে নানা বিষয়, রাজনীতি মানে এবং জাতীয়তাবাদী রাজনীতির নানা বিষয় সংরক্ষণের প্রচেষ্টা বলে মনে করি, যেখানে অনেক মেধাবী লোকজন যুক্ত রয়েছে। যাই হোক, এর সাথে জড়িত এবং যুক্ত ব্যক্তিদের সাথে আমার ব্যক্তিগত পরিচয়ও আছে এবং আমি তাদের সম্পর্কে জানি এবং তারা এটি যদি খুবই মনোযোগ দিয়ে করে তাহলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আবহমান বাংলা, জাতীয় রাজনীতি, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য যে ধারাবাহিক সংগ্রাম, সবকিছুই তারা সংরক্ষণ করতে পারবে, সবকিছুই তারা তুলে ধরতে পারবে সামনের প্রজন্মের জন্য বা আগ্রহী মানুষের জন্য। 7ই নভেম্বর এখানে আসেন করিম শাহীন বক্তব্য রেখেছেন। আমি সেই সূত্র ধরেই বলবো যে আমাদের আত্মপরিচয় নিয়ে যে সংকট তৈরি হয়েছিল 72-এর পর থেকে যারা ক্ষমতায় এসছেন, তারা সুনির্দিষ্টভাবে আমাদের ভৌগোলিক আত্মপরিচয়, যেটি যে ভূগোল অর্থাৎ যে জমির উপর যে জনগোষ্ঠী বাস করে তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার, তাদের ঐতিহ্য, তাদের সংগ্রাম, তাদের লড়াই যে ধারাবাহিকভাবে ঘটে এসেছে, সেইটার ভিত্তিতে আমাদের যে রাষ্ট্রীয় অনুভূতি, আমাদের দেশজ অনুভূতি বা বৈশ্বিক অনুভূতি, সেই অনুভূতিকেই তো জাতীয়তাবাদ বলে। কিন্তু জাতীয়তাবাদের সংজ্ঞা নির্ধারণে শেখ মুজিবুর রহমান ভুল করেছিলেন, তার শিরোনাম দিতে ভুল করেছিলেন। বাঙালি জনগোষ্ঠী আমাদের এই রিজিয়নের মধ্যে আরো অনেক এলাকায় রয়েছে, পৃথিবীর অন্যান্য জায়গাতেও বাস করে। সেটা ধরুন কি বলে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ বাস করে, যুক্তরাজ্যে কেউ বাস করে, অস্ট্রেলিয়া বা, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যারা মৃত্তিকার সন্তান, যারা সান অফ দি সয়েল, ভূমিপুত্র, এইরকম বাঙালি জনগোষ্ঠী বাংলাদেশ ছাড়া আরো পার্শ্ববর্তী দেশেও তো রয়েছে। তাহলে আমাদের সঠিক যে দেশজ অনুভূতি, সেই অনুভূতি তো আমার অনুভূতি আর পার্শ্ববর্তী দেশের বাঙালিদের অনুভূতি এক না। তার অনুভূতি হচ্ছে গোটা ভারত জুড়ে। সে জাতীয়তাবাদ অনুভব করে, ভারতীয় জাতীয়তাবাদ। আমি অনুভব করি বাংলাদেশের যে মানে অনুভূতি, বাংলাদেশি যে অনুভূতি, এবং এর যে ভৌগোলিক এলাকার মধ্যে যে রাষ্ট্রটি গড়ে উঠেছে সেই রাষ্ট্রটির অনুভূতি। সেটার চূড়ান্ত সমাধান হয়েছিল 7ই নভেম্বরের বিপ্লবের মধ্যে। কারণ যে এই বিপ্লবটা একদিকে ছিল আমাদের দেশজ অনুভূতির একটা সঠিক সংজ্ঞা দেওয়া, একটা নাম দেওয়া, যেটি জিয়াউর রহমান নাম দিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ অবদান, এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে যারা গণতন্ত্রের নামে, এমনকি স্বাধীনতার নামে রাজনীতি করে স্বাধীনতার মূল স্পিরিটকে, চেতনাকে যারা ধ্বংস করেছে, গণতন্ত্রের মূল স্পিরিটকে ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে এটা ছিল জনগণ এবং মানে সৈনিকদের এক সম্মিলিত বিপ্লব। সেই বিপ্লবের মহানায়ক ছিলেন জিয়াউর রহমান। তো আমরা যখনই এই ধরনের সংকটে পড়ি, তখন 7ই নভেম্বরের চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করে। আমাদের 5ই আগস্ট, আমাদের জুলাই আন্দোলন 2024-এর, আমাদের জুলাই গণ অভ্যুত্থান, প্রত্যেকটিতে আমাদের ওই অনুভূতিটাই আমাদের জেগে উঠেছে যে আমরা একটা জাতীয় সংকটের মধ্যে, আমাদের দেশ
যারা পরিচালনা করছেন তারা অন্যের হয়ে পরিচালনা করছেন, তাদের খুঁটির জোর অন্য জায়গায়, এবং তাদেরকে রক্ষা করার জন্য আরেকটি দেশ প্রচেষ্টা চালাচ্ছে, এবং তারা যখন পরাজিত হলেন সেই দেশে আশ্রয় নিলেন। তো সুতরাং এই পরিস্থিতি হয়েছিল নভেম্বর, মানে 1975 সালে। 75 সালে এই অবস্থা হয়েছিল বলে 7ই নভেম্বর ঘটেছে। আবারও তারই আত্মীয় স্বজন, অর্থাৎ 72-75 যারা ক্ষমতায় ছিলেন, প্রধান ক্ষমতাধর ব্যক্তির কন্যাই ছিলেন দেশের অবৈধ প্রধানমন্ত্রী। তো তিনি বাপের কায়দায় দেশ চালাতে চেয়েছেন, এবং চালাতে গিয়ে একই বাকশাল, একই গণতন্ত্রহীনতা, একই বাক স্বাধীনতা হরণ, একইভাবে ভিন্ন মতের উপর দলন পীড়ন একইভাবে করেছেন। তার বাবা যেমন সেও করেছেন, এবং এগুলো কিছু করেছেন একটা খুঁটির জোরে, যে তাকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে, এবং যা সবার কাছে সুপ্রমাণিত। এরশাদ সাহেব হাসিনার নির্বাচনে যাবে কি যাবে না এটা মানাতে এসছেন, এটা তাকে বোঝাতে এসছেন, সমঝোতা করতে এসছেন ভারতের একজন কূটনীতিক। তাহলে কোথায় আমাদের সার্বভৌমত্ব থাকে? জেগে ওঠার জন্য তো একটা প্রস্তুতি লাগে, একটা সময় লাগে। তারা ভেবেছে এই জিনিসগুলো, তারা দেখেছে আরে আমার দেশে তারা স্বাধীনতা কোথায়, আমরা আমাদের সার্বভৌম দেশ কিনা, এটা নিয়ে মানুষের তো প্রশ্ন জেগেছে বারবার। এগুলো সবকিছু একত্রিত হয়ে এটার মহা বিস্ফোরণ হলো জুলাই, এবং তার পরিণতি ঘটলো 5ই আগস্টে, এবং পালিয়ে গেল ফ্যাসিবাদ, এখান থেকে পালিয়ে গেছে। এখন আমাদের মূল দায়িত্বটা হচ্ছে আমরা এই দেশটাকে ভালোভাবে নির্মাণ করব। এটা তো জনগণের অঙ্গীকার। আপনার জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্টের যে পরিণতি হলো, সেখানে যে বিপুল প্রাণ শক্তি এবং আত্মত্যাগের যে নিদর্শন এদেশের ছাত্র, তরুণ, শ্রমিকরা দেখিয়েছে, এরপরে তো আর কোনো দ্বিধা থাকার কথা নয়। এই নিয়ে তো আর কোনো ধরনের বৈরিতে থাকার কথা নয়। সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক সবকিছুর মধ্যে দিয়ে একটা জায়গায় উপনীত হতে হবে যে আমরা এই রাষ্ট্রটিকে বিনির্মাণ করব গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে, এবং তার মধ্যে এই চেতনার মানে মূল ভিত্তি হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব শক্তিশালী রাখা। এই মূল স্পিরিটটা যদি ঠিক থাকে, তাহলে জুলাই সনদ নিয়ে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কি হবে তা নিয়ে এত মানে বিবাদ বিসম্বাদ এর তো হওয়ার কথা নয়। এটা আইনি প্রক্রিয়া না হলে হবে না। ভাই, আপনারা যারা এই কথা বলছেন তারা এতই আইন বিশেষজ্ঞ, এতই আইনের অবতার, তাহলে শেখ হাসিনার আমলে যে এত বেআইনি কাজ হলো, তখন একবারে মানে বুক চিতিয়ে আরো ভালো করে দাঁড়ালেন না কেন? এখন যারা এই কথাগুলো বলছেন, আপনার বিদ্যুৎ খাতে লুটপাট করার জন্য বিদ্যুতের দায় মুক্তি আইন করেছিলেন, ইনডিমনিটি দিয়েছে, সেদিন কেন তীব্র গতিতে রাস্তায় নেমে আসে? ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার আইন ইত্যাদি আইন, যে কালো আইনগুলো করা হলো, তো এই কালো আইনগুলোর বিরুদ্ধে তীব্রভাবে সেদিন দাঁড়ালেন না কেন? দায় সারাভাবে 2-1টি কথা বলে চলে গেলেন। আজকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, তা না হলে নির্বাচন হবে মানে 2029-এ নির্বাচন হবে বলছেন। এখন রাজনৈতিক দলেরই একজন নেতা এই কথা বলছে। আপনার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে জনগণ বঞ্চিত 15-16 বছর ধরে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারেনি। এই ইচ্ছামতো প্রার্থীকে ভোট না দেওয়ার যে মানুষের যে বেদনা, সে বেদনাকেও আপনারা উপহাস করেছেন পিআর এর কথা বলে। আপনি কি বলে বিয়ে হবে কন্যার, তার হলুদ হলো, সবকিছু হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু আসল যে বিয়ে পড়ানো সেটা হলো, সেটা বাকি আছে, সেটার ব্যাপারে কোনো গুরুত্ব নেই। তো ঘটনা হলো এটাই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আগে আইনীকরণ করার জন্য যে বৈধ পন্থা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আগে রচিত হতে হবে। সেই পার্লামেন্ট নির্বাচন আগে হওয়া উচিত অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে। আপনি আইনীকরণটা করবেন কিভাবে? তাও আবার গণভোটের প্রশ্ন আসলো, সবাই রাজিও হলেন। এখন বাস্তবায়ন নিয়ে নভেম্বর না ওই দিন, এটা কেন ভাই? আগাম এটা করতে চাচ্ছেন কেন? মানে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আসল যে উদ্দেশ্য, যেটার জন্য এত সংগ্রাম, এত আত্মদান, এত রক্তপাত, সেটাকে আপনারা পিছিয়ে দিতে চাচ্ছেন। অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, যে আইনি কাঠামো তৈরি করার, যে কোনো একটি আমরা যে নতুন যে আইন করব,
তার একটা বৈধতা দেওয়ার জন্য, এবং যারা আইন করার জন্য বৈধ যে প্রতিষ্ঠান সেটি নির্মাণ না করে আপনারা যাচ্ছেন অন্য পন্থায়, ঘোরানো ফেরানো পন্থায়।